সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ শ্রেণীতে যারা পড়ছো এবং একই সাথে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি যারা ভর্তি পরীক্ষা দেবে তাদেরকেও, অর্থাৎ এই ক্লাসটি তোমাদের এই তিনটি গ্রুপের জন্যই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। তো প্রথমত আমি বলি আজকে আমরা কি পড়তে যাচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণী এবং ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের একটি এপিসোড নিয়ে হাজির হয়েছে। কি নিয়ে হাজির হয়েছে? আমরা দেখি যে মহাজাগতিক কিউরেটর, মহাজগৎ কিউরেটর, কিউরেটর হচ্ছে জাদুঘরের রক্ষক, মানে তত্ত্বাবধায়ক। আর মহাজগৎ, এই যে আমরা যে সৌরজগৎ দেখছি, মহাজগতের এটি একটি পার্ট। আমরা ভাবি অথবা কল্পনা করি বা বিজ্ঞানীরা অনুমান করেন বা বিজ্ঞানীরা তথ্যভিত্তিক কিছু ইনফরমেশন দেন যে এই মহাজগৎ অনেক বড় এবং সেটা প্রায় ইনফিনিটি, অর্থাৎ এরকম অসংখ্য সৌরজগৎ আছে। আমরা আমাদের সৌরজগতে অন্তত দেখেছি যে একটি গ্রহ, যে সেটির নাম পৃথিবী, সেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আমরা পেয়েছি। এখনো পর্যন্ত আমরা আর অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আমাদের সক্ষমতার জায়গা থেকে পাইনি, থাকলেও থাকতে পারে। এবং অন্য গ্রহে প্রাণী থাকলে তারা আমাদের সম্পর্কে জানে কিনা এটা আমরা জানি না। তো এটি একটি বাস্তবতা এবং এটি একটি সায়েন্স ফিকশন মূলক একটি গল্প, এবং এ ধরনের একটি গল্প এখানে মানে ক্লাস 11-12 এই একটি আছে। তো লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল, তার সম্পর্কে আমরা শেষে জানব। তো প্রথমে আমরা গল্পের ভেতরে চলে যাই। সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। তাহলে প্রথম লাইন আমরা কি পাচ্ছি, যে প্রথম কথা হচ্ছে সৌরজগতের, তার মানে আমাদের এই পৃথিবী যে সৌরজগতের অধীনে রয়েছে বা যে সূর্যকে চারদিকে প্রদক্ষিণ করে, সেই সূর্যকে কেন্দ্র করে যে জগৎটা, সেটাই হচ্ছে সৌরজগৎ। তৃতীয় গ্রহটি, তাহলে আমাদের বুঝতে হবে তৃতীয় গ্রহটি কি। যেমন হচ্ছে এটি হচ্ছে সূর্য, তো প্রথমে হচ্ছে বুধ, তারপরে কি শুক্র, তারপরে পৃথিবী। তার মানে সৌরজগতের 3 নাম্বার গ্রহ, মানে এদিক থেকে 3 নাম্বার। এভাবে 4, 5, 5-এ মঙ্গল আছে, শনি আছে, ইউরেনাস, নেপচুন, প্লুটোর অস্তিত্ব যদি এখনো আমরা হচ্ছে স্বীকার করি বা অস্বীকার করি, এরকম ব্যাপার আছে। তারপরেও আমরা এই গ্রহগুলো সম্পর্কে জানি। তার মানে লেখক কিন্তু দেখো সৌরজগৎ, তৃতীয় গ্রহ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। কারা বেশ সন্তুষ্ট হলো? তাহলে এই সৌরজগৎ কিছু মানুষ দেখছে, তারা কতজন আমরা এখনো জানি না। তো এখানে আমরা একটু বলে রাখি পরের কথাটি, সেটা হচ্ছে 2 জন এসেছিল। তাহলে তারা এই সৌরজগৎটা দেখছে, তার মানে তারা এই সৌরজগতের না, তারা অন্য কোনো সৌরজগতের। তার মানে আমরা কি মহাজগতে আছি, সেই মহাজগতের একটি পার্ট হচ্ছে আমাদের এই সৌরজগৎ। সেই সৌরজগতের 3 নাম্বার গ্রহ যেখানে আমরা আছি এবং প্রাণের অস্তিত্ব রয়েছে, সেটির কথা বলা হচ্ছে। তারা বলতেই মানে অন্য জায়গার কোনো প্রাণী, অর্থাৎ এই পৃথিবীর বাইরের কোনো প্রাণী যদি হয়, তাকে আমাদের এলিয়েন বলতে হবে। এবং সেই প্রাণীগুলোর কাছেও আমরা হচ্ছে এলিয়েন, মানে প্রত্যেকের কাছে। যেমন এই গ্রহ থেকে যদি এই মঙ্গলে প্রাণ পাওয়া যায়, তাহলে এই প্রাণগুলো আমাদের কাছে এলিয়েন। এলিয়েনে এই মঙ্গলে যদি প্রাণ থাকে, তাহলে তাদের কাছে আমরা এলিয়েন। এই যে সৌরজগৎ, এই টোটাল সৌরজগতের বাইরে, এই সৌরজগৎ বিশাল, আমরা অতদূর যেতে পারিনি, আমরা এই পর্যন্ত যেতে পেরেছি। তাহলে আরো বিশাল। আর এই বিশালের বাইরে ধরো গিয়ে আরেকটা সৌরজগৎ পেলাম, এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ থাকতে পারে। সেখানেও এরকম পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে, প্রাণ থাকতে পারে। তাদের কাছে আমরা এরকম অজানা বা আমরা একটা এলিয়েন। তো তারা 2 জন এসেছিল। আমরা সবকিছু আসলে মানুষের রূপে প্রকাশ করতে পছন্দ করি, সেজন্য আমি একটি ছবি ব্যবহার করেছি, সেটি অনেকটা মানুষের রূপেই। তোমরা দেখবা দেবদেবতা যে পৃথিবীতে এসেছিলেন, আমরা যে পূজাগুলো করি সনাতন ধর্মে, তারাও কিন্তু দেখবা মানুষের রূপ নিয়েই পৃথিবীতে এসেছিল এবং তাদেরকে দেখায়। আমি সেটির সাথে তুলনা করছি না, আমি এটিই বলছি যে আমরা উৎকৃষ্ট কোনো কিছুকেই নিজেদের রূপে দেখতে পছন্দ করি এবং অন্য গ্রহের প্রাণীগুলোর
নানা রকম আছে। তোমরা যদি সায়েন্স ফিকশন বা ফিকশন মুভিগুলো দেখে থাকো তাহলে সেখানে তোমরা অনেক কিছু পাবে। প্রথম প্রাণীটি তার মানে একাধিক প্রাণী আছে। প্রথম প্রাণীটি বললো এখানে প্রাণের বিকাশ হয়েছে, তার মানে এই গ্রহে প্রাণের বিকাশ হয়েছে। এবং তার মানে হ্যাঁ, অ্যান্সার দিল একজন, মানে তার মানে এটা হচ্ছে দ্বিতীয় প্রাণী। বেশ পরিণত প্রাণ, কে বললো? প্রথম প্রাণী। অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। তার মানে ক্ষুদ্র এক কোষী থেকে লক্ষ কোটি কোষের প্রাণী, তার মানে প্রজাতি। তোমরা যদি তোমরা ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স পড়ছো তারা জানো যে প্রজাতি কি, একটি প্রজাতির মধ্যে কত ধরনের প্রাণী থাকে। তো আমরা চলে যাই হচ্ছে পরের স্টেপে। দ্বিতীয় প্রাণীটি আরো একটু খুঁটিয়ে দেখে বলল, না আসলে একটি নয়, একটি জটিল প্রাণ নয়, আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ। মানে দ্বিতীয় প্রাণীটি বলল যে না এটি জটিল না, এটি সাধারণ। প্রথম প্রাণীটি বলল কেন সাধারণ? কেন সাধারণ কেন বলছো? তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ। শুরু হয়েছে ভাইরাস থেকে। ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। এটা হচ্ছে কোভিড ভাইরাসের একটি, কোভিড-19 একটি চেহারা দেখাচ্ছে। বাকি ভাইরাসগুলো প্রায় একই রকম। তো শুরু হচ্ছে ভাইরাস থেকে। প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়। অর্থাৎ ভাইরাস যদি বাতাসে থাকে, ভাইরাসের কোনো প্রাণ থাকে না, কিন্তু ভাইরাস যদি মানুষের সংস্পর্শে বা কোনো প্রাণের সংস্পর্শে আসে তাহলে সেটি প্রাণ লাভ করে। আর কোভিডও যদি বাতাসে থাকে তাহলে সেটার প্রাণ নাই, কিন্তু মানুষের কাছে আসলে সেটি রিয়াকশন করে। এখন অন্য প্রাণীকে এখনো পর্যন্ত রিয়াকশন করেছে এরকম আমরা জানি না। তাহলে প্রাণহীন বলা যায় অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। তারপর রয়েছে এককোষী প্রাণ, পরজীবী, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো কিন্তু এককোষী এবং এটি পরজীবী। তোমার পেটের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া রয়েছে। সেই ব্যাকটেরিয়া কিছু আছে পজিটিভ, ইতিবাচক, তোমার শরীরের জন্য খুবই প্রয়োজন, না হলে তোমার খাবার হজম হবে না। কিছু আছে খুবই নেতিবাচক, যেটা তোমার শরীরকে ক্ষতি করবে। এই জন্য আমরা কোথাও কেটে গেলে, কোথাও পুড়ে গেলে আমরা কি মানে অ্যান্টিসেপটিন ব্যবহার করি না, যাতে ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মারা যায়। তারপর আছে গাছপালা, এক জায়গায় স্থির। তাহলে গাছপালাগুলো এক জায়গায় স্থির থাকে। তো গাছপালা স্থির। সালোক সংশ্লেষণ দিয়ে এটাকে আলোক সংশ্লেষণও বলা হয়। নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। দেখো একটি মাটিতে একটি জায়গা থেকে সে জন্ম নিচ্ছে শত শত বছর, মানে কিছু আছে যেটা 1 মাস বা তারও কম সময়ও বাঁচে, কয়েক মাসও বাঁচে, যেমন ফসলগুলো আমাদের, সেটা তো গাছ। তো কিছু আছে শত শত, কিছু আছে হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে। এবং দেখো একটি জায়গায় দাঁড়িয়ে থেকে সে সবকিছু করে। এবং আমাদের সুন্দরবনের কথা যদি ধরো, আমাদেরকে কিভাবে রক্ষা করে? আমাদেরকে অক্সিজেন দেয়, এবং তারা বাঁচার জন্য আমাদের মানে নিঃসরিত কার্বন ডাই অক্সাইড তারাও গ্রহণ করে। কিন্তু তারা এক জায়গায়, তুমি তার ডাল ছিঁড়ে নাও, পাতা ছিঁড়ে নাও, সে কিন্তু তোমাকে কিছুই বলবে না। সারা জীবন তার ফল ফুল দিয়ে, কাঠ, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে তোমাকে হেল্প করেই যাবে। পদ্ধতিটা বেশ চমৎকার। গাছপালা ছাড়াও আছে কীটপতঙ্গ। আমাদের এখানে অনেক কীটপতঙ্গ আছে, মানে প্রজাতিও আছে ভিন্ন ভিন্ন, নানা টাইপের কীটপতঙ্গ। তাকিয়ে রাখো কত রকম কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। ডাঙাতেও নানা ধরনের প্রাণী, কিছু শীতল রক্তের, কিছু উষ্ণ রক্তের। উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভিতরে আবার নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে। আমরা এখানে ডাইরেক্ট বলা হয় নাই, কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে। কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাহলে এই দুটি লাইনটা তোমরা, এই দুটি বাক্য দাগিয়ে রাখো। আমরা গেস করি যে মানে মাটিতে যারা আছে এবং যাদের রক্ত গরম, যারা বুকের দুধ খাওয়ায় তার সন্তানকে, এরকম প্রাণী যাদের বলা হচ্ছে নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ ঘটেছে। আমরা এখানে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, আসলে এরা কারা? তারপরে মাছের কথা বলা হয়েছে।
তোমরা জানো যে মাছ পানিতে থাকে, তাদের একটা আলাদা রকম জীবন রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আরেকটি, কিন্তু সব হলো বাহ্যিক, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাইরের। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। মানে আমাদের যে পানিতে বাস করি, মাটিতে বাস করি বা আকাশে বাস করি, তিন ধরনের। এবং কিছু আছে যারা হচ্ছে পানি এবং মাটিতে মিলে, যাদেরকে উভচর বলা হয়। কিন্তু এদের মানে কোনো একটা জায়গায় মিল আছে, বা সেটি হচ্ছে মৌলিক জায়গায় মিল আছে, তার মানে স্ট্রাকচারে মিল আছে। প্রথম প্রাণীটা বলে আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো। মানে তারা দুইজন ডিবেটের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের মনে হতে পারে তারা মানে আসলে অজ্ঞাত, জানে না এরকম, অথবা অবজারভেশন করার সময় পায় না। এটি একটি বিষয়, এটি একটি লজিক্যাল বিষয়। আর দ্বিতীয় কারণটি হচ্ছে তাদের কথার মধ্য দিয়ে আমরা মূল মেসেজটা পাবো। অর্থাৎ লেখক কিন্তু নিজে কোনো কথা বলছেন না, লেখক তার ক্যারেক্টার দিয়ে কথা বলছেন। মোহাম্মদ জাফর ইকবাল এখানে অনুপস্থিত। জাফর ইকবালের চিন্তা এখানে আছে কিন্তু অনুপস্থিত। তিনি তার চিন্তা এই দুটি অন্য গ্রহ থেকে আসা যে এলিয়েন, তাদের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছেন। এই জন্য তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছে, এই ডায়লগগুলো বলতে হচ্ছে। এর কারণেই হচ্ছে তারা আমাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছে আসলে তারা কি বলতে চাচ্ছে। এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ সম্পর্কে সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো করে জানো। প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। তো বেস পেয়ার তোমরা বুঝছো যে রেল লাইনের দুটি চাকার মতো, এটি হচ্ছে অনেকটা ঘুরে গেছে, মানে এগুলো ঘুরতে থাকে। তোমরা একটু ইউটিউবে সার্চ দিলে ডিএনএ এর স্ট্রাকচার সম্পর্কে দেখতে পারবে, ঠিক আছে, এবং আরএনএ সম্পর্কেও জানতে পারবে। যারা বায়োলজি আছে যাদের, তারা এটা খুব ভালো করে জানো। এসএসসি পর্যায়ে যাদের ছিল তারাও ভালো করে জানো। যাদের একেবারেই ছিল না তারা সাধারণ বিজ্ঞানের মাধ্যমে জানো, এটা তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছো বা তার আগে। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন, অর্থাৎ সবারই এই ডিএনএ আছে, এবং ডিএনএর এই জিনিসটা সবার একই রকম। এবং একটি কথা বলে রাখি, সব ডিএনএ, পৃথিবীতে যত প্রাণ আছে সবগুলো ডিএনএই প্রায় এক। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলোর জন্য আমরা প্রত্যেকটা প্রাণী আলাদা হয়ে গেছে। সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা, এটাকে বলা হয় নীল নকশা। এই ডিএনএ কে বলা হয় নীল নকশা। এবং আমি সেরকম একটি ছবি তোমাদেরকে দিয়েছি, নীল ছবি। নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এটুকুই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, দ্বিতীয় প্রাণীটি বলল আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের, তার মানে এই সৌরজগৎ না, এরকম অসংখ্য সৌরজগৎ নিয়ে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটার কথা বলা হচ্ছে। সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, কাজটি সহজ নয়। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। তাদের কাছে এই কাজটি অনেক কঠিন হয়ে গেল, কারণ হচ্ছে সবাই ডিএনএ দিয়েই সবার জন্ম হয়েছে। সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এদের গঠন এত সহজ, এদের মাঝে কোনো বৈচিত্র্য নেই। তার মানে এদের স্ট্রাকচার একেবারে, যেহেতু এরা এককোষী, তো এদের বৈচিত্র্য নেই। তো তারা কেন এসেছে? মহাজাগতিক কিউরেটর, জাদুঘরের রক্ষক, তারা নিশ্চয়ই একটু লক্ষ্য নিয়ে এসেছে। অর্থাৎ এখানে তারা বৈচিত্র্যপূর্ণ, তারা খুব ভালো একটি প্রাণের অস্তিত্ব খুঁজছে, যেটি দিয়ে তারা কোনো একটা কিছু করবে। হ্যাঁ, ঠিকই বলেছে। আবার এই হাতি বা নীল তিমি নিয়েও কাজ নেই, এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। তার মানে হচ্ছে বোঝাই যাচ্ছে যে তারা জাদুঘরের সংরক্ষক। তারা হচ্ছে এমন কোনো প্রাণী নিতে চায় যে প্রাণী তারা জাদুঘরে রাখতে পারবে। তারা একটু খেয়াল করো, পৃথিবী থেকে তারা এই খুব বেশি প্রাণ নিবে না, এটা বোঝাই যাচ্ছে। তো একটি হাতি আর একটি হচ্ছে তিমি, এরা বড় বলে নিচ্ছে না,
তার মানে কি মহাজাগতিক জাদুঘরটা ছোট? না, আসলে মহাজাগতিক জাদুঘরটা এটা দিয়ে বোঝায় যে অনেক বড়। এই কারণেই তারা পৃথিবী থেকে অল্প প্রাণ নিবে এবং হয়তো একটা প্রাণ নিবে। তার মানে এরকম কত পৃথিবীর মতো কত গ্রহ আছে, নক্ষত্র আছে যেখানে প্রাণ রয়েছে। সায়েন্স ফিকশন তাদের ধারণা। গাছপালাও নেয়ার প্রয়োজন নেই, এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। তাহলে আমরা গাছপালা কেন নিচ্ছে না? কারণ হচ্ছে গতিশীল প্রাণ আছে যেখানে, সেখানে স্থির প্রাণ তারা নিতে চাচ্ছে না। এই প্রাণীটি সম্পর্কে তোমার ধারণা, এটাকে বলে সাপ। সাপটি বেশ কৌতূহলোদ্দীপক, কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়। ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। ঠিকই বলেছে, তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। তুমি যদি গ্রামে যাও, সাপের ভয় পাও, সেটা যদি শীতকাল হয় তাহলে খুব বেশি ভয়ের কিছু নাই। তারপরে আমি বলবো যে ভয় অবশ্যই সাপকে পেতে হবে, যদি তোমার কাছে ইঞ্জেকশনটি না থাকে, অর্থাৎ বিষ নষ্ট করার মতো ইঞ্জেকশন না থাকে। কিন্তু গরমকাল যদি হয় তাহলে অবশ্যই তোমাকে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানতার সাথে নিতে হবে। তার মানে তারা কিন্তু বাদ দিচ্ছে, প্রথমে এককোষী বাদ দিল, ভাইরাস ব্যাকটেরিয়া বাদ দিল। তাহলে 1 নম্বরে হচ্ছে ভাইরাস, 2 নম্বরে ব্যাকটেরিয়া, 3 নম্বরে বাদ দিল হচ্ছে হাতি, 4 নম্বরে বাদ দিল হচ্ছে তিমি, 5 নম্বরে বাদ দিল তারা সাপ এবং সরীসৃপ। প্রথম প্রাণীটি বলল, আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে বলে পাখি, কি চমৎকার, আকাশে উঠতে পারে। দ্বিতীয়টি প্রাণীটি বলল, আমারও এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটিকে নিতে পারি। তবে কি? তবে এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যার ভিতরে যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে। তো আমরা এখান থেকে একটি জিনিস বুঝি যে পৃথিবীতে যে প্রাণের স্তর, সেটাকে আমি অন্তত 3টি স্তরে ভাগ করেছি। একটি বই আছে, নাম হচ্ছে বাবার চিঠি। জওহরলাল নেহেরুর, বাংলায় পাওয়া যায় বাবার চিঠি নামে। ইন্দিরা গান্ধীকে জেলে বসে লিখেছিলেন। ইন্দিরা গান্ধী মাত্র সম্ভবত 11 বছর বয়স ছিল। সেই সময় তিনি জেলে বসে, ইংরেজদের জেলখানায় বসে তিনি তার কন্যাকে যে চিঠি লিখতেন, সেখানে চিঠিতে প্রাণীর বুদ্ধিমত্তা সম্পর্কে বলা আছে যে 3 স্তরের প্রাণী যারা পানিতে বাস করে, যে পরিমাণ মাছের ডিম হয়, এই পরিমাণ মাছ যদি ডিম তার বাচ্চা বাঁচাতে পারতো তাহলে সমুদ্র ভরতে খুব বেশি সময় লাগতো না। এদের বুদ্ধিমত্তাকে মানে কম বলা হয়েছে, যারা বেশি সন্তান উৎপাদন করে এবং সন্তানকে বাঁচাতে পারে না। তারপরে পাখিকে বলা হয়েছে, এবং তৃতীয় স্তর বা শ্রেষ্ঠ স্তর বলা হয়েছে সেটি হচ্ছে মাটির স্তরকে। ঠিকই বলেছে, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা মাটির প্রাণের দিকে এগোচ্ছি, এবং স্তন্য মানে দুধ দিতে পারে এরকম। ওই দেখো একটা স্তন্য প্রাণী, কি সুন্দর, ডোরা কাটা, এর নাম বাঘ। হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এরা একা একা থাকতে পছন্দ করে, এটা সামাজিক প্রাণী, নিতে পারি না। তাহলে মানে বাঘকেও তারা বাদ দিল, আনসোশাল, এই কারণে তারা বাদ দিচ্ছে। অথচ চমৎকার, কত শক্তিশালী, একা একা থাকতে পছন্দ করে, আনসোশাল, এই জন্য তারা তাকে বাদ দিয়ে দিল। কুকুরকে নিলে কেমন হয়? এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণীটি বলল, এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে, নিজেদের সক্রিয়তা হারিয়ে ফেলেছে। শুধু কুকুর নয়, আমাদের যারা গৃহপালিত পশু প্রাণী বা পাখি যারা আছে, সবকিছুই তাদের সক্রিয়তা লোপ পেয়েছে। ঠিকই বলেছে, গৃহপালিত প্রাণীগুলোর মাঝে সক্রিয়তা লোপ পেয়ে যাচ্ছে। একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন। খাঁটি প্রাণী নিতে বলছে যে হরিণ নিলে কেমন হয়, তৃণভোজী প্রাণী। আরেকজন বলছে তৃণভোজী প্রাণী, তার অর্থ জানো? তো হরিণ তৃণভোজী মানে ঘাস খায়। যে ঘাস খায় সে কিন্তু সারাদিন যতক্ষণ জেগে থাকে হয় ঘাস খায় অথবা জাবর কাটে। অর্থাৎ যাদের মাথা, হাড় থেকে পেট বেশি কাজ করে তারা অবশ্যই খুব উন্নত নয়। তার মানে এই মাটিতে যে প্রাণগুলো রয়েছে, সেই প্রাণগুলোর হচ্ছে মধ্যে বিভাজন বা হচ্ছে বুদ্ধিমত্তা টেস্ট করা হচ্ছে। তো খাবার খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটি আমি কোনো একটি ক্লাসে তোমাদের বলেছি, আবার প্রয়োজন হলে বলবো যে এটাকে কিভাবে ফাইন্ড আউট করা হয়।
মানে মাটির স্তরের প্রাণীর বুদ্ধিমত্তা। তাহলে আমরা একটা একটা করে বাদ দিচ্ছি। আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস, তিমি, হাতি, গাছ, বাঘ এগুলো বাদ দিলাম। এই দুটি হরিণ, কুকুর, গৃহপালিত এগুলো বাদ দিয়ে দিচ্ছি। কি এদের মানে কি বলা হয়েছিল যে তৃণভোজী। কি এদের দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময় এটা ঘাস লতাপাতা খেয়ে কাটায়। ঠিকই বলেছো, আমরা দেখছি কোনো প্রাণীই পছন্দ করতে পারছে না। তো তার মানে হচ্ছে তারা দেখছে যেখানে কি কি আছে এবং সেগুলোর বৈশিষ্ট্য কি, সেগুলো নিলে কি হবে। তো তারা খুব ভালো একটি প্রাণী খুঁজছে। আমার একটা জিনিস মনে হচ্ছে কি, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? কোন প্রাণীর কথা বলছো? এই গ্রহটিতে নিয়ন্ত্রণ করছে আসলে কে? মানুষ, আমরা জানি তাই না? মানুষের ছবি দেওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার নিজেকে আয়নায় দেখো তাহলেই বুঝতে পারবা। তো এই গ্রহটিকে নিয়ন্ত্রণ করছে কারা? মানুষ নিয়ন্ত্রণ করছে। এই গ্রহটি নিয়ন্ত্রণ করছে মানুষ। তো বলা হচ্ছে কে, মানে কে নিয়ন্ত্রণ করছে? বলা হচ্ছে যে মানুষ নিয়ন্ত্রণ করছে। মানুষ, হ্যাঁ। দেখো এদের একটা সামাজিক ব্যবস্থা আছে। এদের, হ্যাঁ দেখো এদের সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিকই বলেছো, মানুষ তো আসলে এরকম, ঠিকই বলেছো। এই দেখো এরা শহর, বন্দর, নগর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। এটা দেখার জন্য আমাদের ছবির দরকার নেই। শুধু তাই নাই, এরা চাষাবাদ করছে, পশুপালন করছে। এই নিচের এই লাইনটিতে এটি আছে, আমাদের এখানে ঢেকে গেছে। চাষাবাদ করছে, পশুপালন করছে। তারপরে যাই, যখন কোনো সমস্যা হয় তখন এরা দল বেঁধে সেটা সমাধান করার চেষ্টা করে। মানুষ দল বেঁধে গোষ্ঠীবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করছে, করে। তারপর বলছে নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ দেখেছো? মানে এক একটা সভ্যতার কথা যদি বলি, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, আক্কাদীয় সভ্যতা, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, এখানে হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো, নানা রকম সভ্যতা, অনেক আত্মত্যাগ রয়েছে। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, বলছে কি, আরেকজন বলছে, তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? এই পৃথিবীর দিকে তাকাও, দেখছো বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ। বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছো? গোটা গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছো? তার মানে মানুষ অ্যাকচুয়ালি আত্মহত্যা করছে, এটাই বোঝাতে চাচ্ছে যে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রকৃতপক্ষে মানুষ আসলে আত্মহত্যা করছে। তো এটা বললো যে এর সবই কি মানুষ মানুষ করছে? এর সবই, হ্যাঁ। কি আশ্চর্য, আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। দেখো আগে একবার বলা হয়েছিল যে এই মানুষ সম্পর্কে, মানে কম বুদ্ধিমত্তার একটি প্রাণীর কথা বলা হচ্ছে। আমরা এখন ভাবতেই পারি যে আসলে মানুষের কথাই বলা হচ্ছে, কারণ পৃথিবীতে এত ক্ষতিকর প্রাণী আর নাই। কি আশ্চর্য, আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। যদি এটা ব্যাখ্যা করো, তাহলে মানুষের এই ধ্বংসাত্মক কার্যকলাপ দেখে আহ, একজন কিউরেটর কথাটি বলেছে। এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলেছে। আমাদের এখানে নিউক্লিয়ার বোমার ব্যবহার অনেকবার হয়েছে, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের কথা আমাদের মনে আছে যে যখন হচ্ছে আগস্টে, সম্ভবত 6 এবং 9 আগস্ট জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলা হয়েছে। কত লক্ষ মানুষ মারা গিয়েছে এবং পরবর্তী প্রজন্ম পঙ্গুত্ব বরণ করছে। যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে। প্রকৃতিকে এরা দূষিত করে ফেলেছে। ঠিকই বলেছো। প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো, তারপর প্রথম প্রাণীটি বলল, না, মানুষকে নেয়া ঠিক হবে না। এরা মাত্র 2 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 2 মিলিয়ন মানে 20 লক্ষ। তো 2 মিলিয়ন মানে 20 লক্ষ, তাহলে 20 লক্ষ বছর আগে মানুষের জন্ম হয়েছে। আর আমি আরেকটু তথ্য তোমাদের দিই, সেটি আমাদের বিজ্ঞান থেকেই নেয়া, সেটি হচ্ছে ফসিল থেকে। সেটি হচ্ছে আধুনিক যে মানুষ তার জন্ম হচ্ছে 20,000 বছর আগে। তার মানে মানুষের জন্ম খুব বেশি আগে হয় নাই। এটা থেকে আমরা আরেকটি কি শিক্ষা নিতে পারি? তার মানে এই পৃথিবীর বয়স অনেক।
আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে 460 কোটি বছর। 450 কোটি অনেকে বলে থাকেন, কিন্তু এক্সাক্ট 460 কোটি বছর থেকে 450 কোটির মধ্যে হবে। তো এই জন্য 460 কোটি আমি বলি যে পৃথিবীর বয়স। তো তার আগেও আম, মহাজগতে আরো অনেক কিছু ঘটেছে, আরো অনেক আহ, মানে এরকম সৌরজগৎ আছে। এই সৌরজগতের বয়স এই 400 মা এই সৌরজগৎ না, এই পৃথিবীর বয়স 460 কোটি বছর। তার মানে একটা বিশাল বয়সের মধ্যে মানুষের সময় খুবই কম, নিতান্তই কম। আমি সবসময় বলি যে এই মহাবিশ্বে স্থান এবং কাল, অর্থাৎ তুমি কতটুকু জায়গা দখল করে আছো এবং তুমি কতটুকু সময় অবস্থান করছো, এটি জায়গা দিয়ে তুমি এই পৃথিবীতে যে এই পৃথিবী না, এই মহাবিশ্বের মতো একটি বিশাল ক্যানভাসে যদি একটা ডট চিহ্ন দাও, তোমার একটা হোয়াইট বোর্ডের ডট চিহ্ন না, মানে এই মহাবিশ্বের মতো একটা মানে একটা বোর্ডের উপর যদি একটা ডট চিহ্ন দাও, তোমার জীবন আমার জীবন আসলে অতটুকুই। কিন্তু এর মাঝে শুধু যে নিজেদের বিপন্ন করেছে তা নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করছে। অর্থাৎ আমরা যে নিজেদের ক্ষতি করছি, আমরা যে ক্ষতিকারক, এই জিনিসটি বোঝাতেই লেখক আসলে এই গল্পটির অবতারণা করেছেন। দ্বিতীয় প্রাণীটি বলল মহাজাগতিক কাউন্সিল। তার মানে তারা এসেছে, তাদেরকে পাঠানো হয়েছে মহাজাগতিক কাউন্সিল থেকে। তার মানে অনেক বড় একটি জায়গা আছে এবং সেই মহাজাগতিক কাউন্সিলে এই পৃথিবীর কেউ নেই, এটা কিন্তু এখানে বলা হয়নি। কিন্তু তোমাকে যদি বহুপদী প্রশ্নের মধ্যে দেয়া হয় যে মহাজাগতিক কাউন্সিলে কারা রয়েছে, পৃথিবীর কোনো প্রাণী, মানুষ বা অন্য প্রাণী, তাহলে নাই। কারণ এই কাউন্সিল থেকে দুজন কিউরেটর এসেছে, যারা পৃথিবী থেকে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে শৃঙ্খলিত প্রাণী নিয়ে যাবে। তার মানে এই মহাজাগতিক কাউন্সিলের একজন মেম্বার হওয়া সদস্য এই পৃথিবীর কোনো মানুষের বা কোনো প্রাণীর হয়নি। তার মানে অন্য গ্রহ নক্ষত্রে যেখানে প্রাণীর অস্তিত্ব আছে সেখানে অনেক বুদ্ধি সম্পন্ন প্রাণী আছে। আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। মানে খুব শক্ত করে বলা হলো, মানুষকে আমরা নিতে পারি না জাদুঘরে। অন্য গ্রহের মানুষগুলো প্রাণীগুলো দেখবে, জাদুঘরে মানুষ তো দেখতে যায়, দুইটা হয়, একটা হচ্ছে সংরক্ষণ, দ্বিতীয় হচ্ছে এটা দর্শনার্থী। তাহলে যারা দর্শনার্থী এরকম ধ্বংসকারী প্রাণী তারা দেখতে চাইবে না নিশ্চয়ই। তারপর কি বলা হলো, প্রাণী দুটি কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি, এরাও সামাজিক, এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, দেখো এরা মানুষের মতো চাষাবাদ করতে পারে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে বলবো যে আমরা শেষে যে নামটি পাবো সেটা তোমরা অবশ্যই সার্চ দিয়ে দেখবে। কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো, এই লাইনটিতে আছে, কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো। কি শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচন্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে, অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমিয়ে রাখছে আর বিপদে কোনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা সেই ডাইনোসরের যুগ থেকে আছে। তোমাকে খুঁজতে হবে ডাইনোসরের যুগ কোন যুগ। প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি, আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে। পৃথিবী এক সময় এরাই নিয়ন্ত্রণ করবে। তবে আমরা একজন সাহিত্যিকের কথা বলি যে অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু পিপীলিকা তেলাপোকা টিকে আছে। তো তিনি এটিকে নেতিবাচকভাবে গুণ অর্থে ব্যবহার করেছিলেন। আসলে
আমরা এখানে দেখছি যে না, তেলাপোকার বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ, কারণ তারা সারভাইভ করে বেঁচে থাকছে। প্রকৃতির এতটুকু ক্ষতি পৃথিবী একসময় এরা নিয়ন্ত্রণ করবে, ঠিকই বলেছে। তাহলে আমরা এই প্রাণীটি নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নিয়ে সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর প্রাণী জগতের তৃতীয় গ্রহ থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে তারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে গুরুত্বপূর্ণ প্রাণীগুলো সংরক্ষণ করছে। গ্রহ নক্ষত্র বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা একটু পাঠ পরিচিতি দেখি যে আসলে কি বলা হলো। জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড 2002 থেকে গৃহীত হয়েছে। মহাজাগতিক কিউরেটর কল্পকাহিনী হলেও এতে দেশ-কালের প্রভাবপুষ্ট মানব কল্যাণধর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলর, অনন্ত মহাজগৎ বলছে, যার কোনো শেষ নাই, দুজন কিউরেটরের বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটর সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটি নাট্যগুণ লাভ করেছে। প্রজাতিটির যাচাই বাছাই কালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে। মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুজনের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত কল্পকাহিনীর লেখকের মনের কথা। দুইজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণে হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তর। এটা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা খুব ভালো জানবে। মানুষই নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলেছে প্রকৃতির ভারসাম্য। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষই নিউক্লিয়ার বোমা ফেলছে একে অন্যের উপর। এই পরিস্থিতিতেও তারা পৃথিবীর বুদ্ধিমান বলে মানুষকে কথিত বলা হচ্ছে, মানুষ কথিত বুদ্ধিমান প্রাণী। মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত হয়। অবশেষে তারা পরিশ্রমী, সুশৃঙ্খল, সামাজিক প্রাণী পিঁপড়াকেই শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে ডাইনোসরের যুগ থেকে এখনো বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণীর বিবেচনায় সংগ্রহ করে নিয়ে যায়। কল্পকাহিনী রসের সঙ্গে সমাজ, পরিবেশ, পৃথিবী সম্পর্কে সচেতন তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিতে বিশিষ্ট করে তুলেছে। তো আমরা এখান থেকে অনেক কথাই বলতে পারি। সেটা হচ্ছে আমরা ভাবতে পারি যে এটি আসলে কি হচ্ছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা। কারণ হচ্ছে তোমরা যদি খেয়াল করো, সেটা হচ্ছে আমরা পবিত্র কোরআনে বলি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা এভাবে যদি ভাবি তো এটার সাথে কিন্তু কন্ট্রাডিক্টরি লেগে যাবে, ভুল বোঝাবুঝি হবে। সেই ভুল বোঝাবুঝির যেন কোনো জায়গা না থাকে। কারণ হচ্ছে ভুল বোঝাবুঝির জায়গা থাকলেই আসলে সমস্যা হয়ে যায়। কারণ ভুল বোঝাবুঝি হলেই আমরা জানি সেই ভুলের মূল্যটা আসলে কত বড়, ঠিক আছে? যাক, মোহাম্মদ জাফর ইকবাল 1952 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর পিতার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন। তার বয়স অনেক হয়েছে। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ, জননী আয়েশা আক্তার খাতুন। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায় ঢাকা কলেজ থেকে। তার বাবা যেহেতু বিভিন্ন জায়গায় চাকরি করতেন, পুলিশ অফিসার ছিলেন, এই জন্য তাদের ঘুরতে হতো। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের পর তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ প্রবাসী জীবন থেকে দেশে প্রত্যাবর্তন করে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হন। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট, তার প্রতিদ্বন্দ্বী নাই। কপোট্রনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে এ ধারা সাহিত্যে তার প্রথম আবির্ভাব। তিনি একই সাথে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক।
তার সাহিত্যেও বিজ্ঞানের বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনা সম্মিলন ঘটেছে। মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি আদর্শ। কিশোর উপন্যাস এবং ছোট গল্প রচনাতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কিশোর উপন্যাস দীপু নম্বর 2, এটি নিয়ে চলচ্চিত্র হয়েছে, আমার বন্ধুর আশাতে এটি নিয়েও হয়েছে। আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। মহাকাশে মহাত্রাস, টুকুনজিল নিঃসঙ্গ গ্রহচারী একজন অতিমানবী। তারপর হচ্ছে ফোবিয়ানের যাত্রী সহ অনেক পাঠকপ্রিয় সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী তিনি স্রষ্টা। 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি যারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো তারা অনেক উপকৃত হয়েছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং বলে যাচ্ছি আমার ক্লাসটি একটু লম্বা হয়। আমি একটি দিনে মানে একটি ক্লাসে একটি গদ্য শেষ করতে পেরেছি। আমাদের ইউটিউবের ক্লাসে মানে এরকম নজির কিন্তু খুব কম আছে, অর্থাৎ এক মলাটে তোমরা পাবে না। তো এই জন্য ক্লাস ডিউরেশন বড় হয়, কিন্তু এখানে না বুঝতে পারলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে এই চ্যানেলটি সারা দেশে, যেহেতু কোভিডকালীন অবস্থায় আমরা অনলাইনের মধ্যে আছি, সবাই এটা দেখবে, মানে সবার কাছে এটা পৌঁছানোর একটা সুযোগ হবে। সেই জন্য মানে আমার ব্যক্তি স্বার্থের কথা বলছি না, এটি দেশ, রাষ্ট্র, সমাজ স্বার্থের জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মিজান স্যার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।